ঘটক বলেছিল আমার বড় বোনকে দেখতে ছেলে আর ছেলের বাবা মা আসবে শুধু। আমরা সেই হিসেবেই আয়োজন করেছিলাম। পরে দেখি ছেলের সাথে ছেলের আরও 14 গোষ্ঠী এসে হাজির। লোক আসার কথা ছিল 3 জন, অথচ এলো 15 জন। সাথে তো বাচ্চারা আছেই। বাবা মায় আড়ালে ডেকে নিয়ে গিয়ে 12,000 টাকা হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি বাজারে যা, পাঁঠার মাংস, মুরগির মাংস, আরও যা যা লাগে সব কিছু নিয়ে আয়। আমি আমার এক বন্ধুকে সাথে নিয়ে তাড়াতাড়ি বাজারে গেলাম। সব কিছু কিনলাম, শুধু পাঁঠার মাংসটা কেনা হলো না। একে তো বৃষ্টি, তার উপর এলাকার ছোট একটা বাজার, পাঁঠার মাংস সবসময় পাওয়া যায় না। বাবাকে যখন ফোনে বললাম বাজারের কোথাও পাঁঠার মাংস পেলাম না, তখন বাবা বলল, যেভাবে পারিস পাঁঠার মাংসের ব্যবস্থা কর, তা না হলে আমার সম্মান থাকবে না। বাইকে করে বৃষ্টিতে ভিজতে ভিজতে গেলাম বড় বাজারে পাঁঠার মাংস কিনতে। মাংস কিনে বাড়িতে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। বাবা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, এত দেরি করলি কেন? এত অল্প সময়ে এতগুলো রান্না করবে কিভাবে? এই বৃষ্টির দিনেও বাবা ঘামছেন, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার শিক্ষক বাবাকে এতটা অসহায় আগে দেখিনি। আমি বললাম, বাবা চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে, তুমি ওনাদের সাথে গিয়ে বসে কথা বলো। মাকে রান্নার কাজে সাহায্য করার জন্য আমার বড় দিদি যখন রান্নাঘরে ঢুকলো, তখন আমার মা বাধা দিয়ে বলল, তুই কেন রান্নাঘরে এলি? যা যা, তুই ঘরে যা, গিয়ে তৈরি হ। দিদি বলল, মা তুমি পারবে না একা হাতে এত কিছু সামাল দিতে, আমি একটু সাহায্য করি। মা বলল, আমি পারবো একা হাতে সামাল দিতে, তুই তৈরি হয়ে থাক, ওরা কখন না কখন মেয়ে দেখতে চাইবে। আমি ছেলে মানুষ, রান্নার এত কিছু বুঝি না, তবে এটা ওটা কেটে দিয়ে মাকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করছিলাম। কেউ চায়ে চিনি খায় না, কারো বা চায়ে চিনি কম হয়ে গেছে। কেউ সিগারেট খাবে, তাকে সাথে নিয়ে সেফ জায়গায় যাওয়া, সাথে আসা বাচ্চাদের দেখাশোনা করা, এইসব করে করে আমার ছোট ভাইটাও দেখি ক্লান্ত হয়ে গেছে। 5 মিনিট পর পর বাবা রান্নাঘরে এসে মাকে বলে, কি গো, রান্না কত দূর হলো? কপালে জমে থাকা ঘামটা মা আঁচল দিয়ে মুছতে মুছতে বলে, এই তো হয়ে গেছে, আর একটু। রান্না হয়ে গেলে খাওয়ার পর্ব শুরু। আমি আর বাবা নিজ হাতে সবাইকে খাওয়াচ্ছিলাম। বাবা বারবার বিনয়ের সহিত বলছিল, জানি না রান্না কেমন হয়েছে, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওনাদের খাবার খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছিল ওনারা 3 বেলায় 5 স্টার হোটেলে কাঁটা চামচ দিয়ে খাবার খান। এইখানে হাত দিয়ে খাবার খেতে হচ্ছে বলে ওনারা খুব বিরক্ত। ওনারা যত খাবার খেয়েছে তার চেয়ে বেশি নষ্ট করেছে। বাচ্চা খাচ্ছে না বলে বাচ্চাকে ধমক দিয়ে বলে, এই তুমি খাচ্ছ না কেন, এই নাও মাংস। বাচ্চা বলে, আমি খাবো না। বাচ্চার মা বলে, তোমাকে খেতেই হবে, এই নাও মাংস। এই বলে বাচ্চার প্লেটে পুরো বাটিটা ঢেলে দেয়। খাওয়ার পর্ব শেষে মেয়ে দেখানোর পর্ব শুরু। আমার মাস্টার্স পাশ করা দিদিকে দিয়ে গীতার শ্লোক বলানো থেকে শুরু করে হাতের লেখা দেখানো সব কিছু শেষ হলে পাত্রের মা আমার বাবাকে বলল, আসলে মেয়ে আমাদের পছন্দ হয়নি, আমরা আমাদের ছেলের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজছিলাম। পাত্রের বড় বোন বলল, মেয়ে দেখছি কিছুটা খাটো, তাছাড়া মেয়ের বয়সটাও একটু বেশি। কথাগুলো শুনে আমার বড়দিদি মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছিল। কেন জানি না, আমার আর সহ্য হচ্ছিল না। আমি তাদের বললাম, কেন, আপনারা কি জানতেন না আমার দিদি শ্যামলা? আমি তো ঘটককে আমার দিদির এডিট ছাড়া ছবি দিয়েছিলাম। তাছাড়া আপনারা কি জানতেন না আমার দিদির উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, আর আমার দিদি মাস্টার্স পাশ করেছে? আমি তো সবই ঘটককে বলেছি আগে থেকেই। পাত্রের ভগ্নিপতি আমতা আমতা করে বলল, হ্যাঁ সবই জানতাম, তারপরেও এসেছিলাম সামনাসামনি একবার মেয়েকে দেখতে। দাঁতের সাথে দাঁত চেপে রেখে নিজের রাগটা কন্ট্রোল করে আমি বললাম, সামনাসামনি দেখলে কি হতো, আমার বোন তো আর শ্যামলা থেকে ফর্সা হয়ে যেত না, তার উচ্চতাও বেড়ে যেত না, কিংবা তার বয়সও কমে যেত না। তাহলে শুধু শুধু আপনারা এত কষ্ট করে আসতে গেলেন কেন?
পাত্রের বড় বোন কিছুটা রেগে বলল, আমরা মেয়ে দেখতে এসেছি বলে কি দোষ করে ফেলেছি নাকি? আমি বললাম, না, আপনারা কোনো দোষ করেননি। 3 জনের জায়গায় 15 জন এসেছেন, এতে আপনাদের কোনো দোষ হয়নি। খাবার খাওয়ার চেয়ে নষ্ট করেছেন বেশি, এতেও আপনাদের কোনো দোষ হয়নি। আপনারা ছেলের জন্য ফর্সা, লম্বা, কম বয়সী মেয়ে খুঁজছেন, যার কোনোটাই আমার বোনের মাঝে নেই। সেটা জানার পরেও আপনারা এইখানে চলে এসেছেন, এতেও আপনাদের দোষ হয়নি। দোষ তো করেছে আমার বাপ মা, ওনারা কেন মেয়ে জন্ম দিল। দোষ তো করেছে আমার দিদি, কেন সে আপনাদের অপমান নীরবে সহ্য করলো। দোষ তো করেছি আমি, কেন এখনো পায়ের জুতাগুলো হাতে তুলে নেইনি। আমার কথা শুনে বাবা আমার গালে থাপ্পড় মেরে আমাকে থামিয়ে দিয়ে ওনাদের কাছে মাপ চাইল। সবাই চলে গেলে বাবা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যেদিন নিজে মেয়ের বাবা হবি সেদিন বুঝবি মেয়ের বাবাদের কত কি সহ্য করে নীরবে থাকতে হয়। রাতে দিদির রুমে গিয়ে দেখি সে এখনও কান্না করছে। 15 জন মানুষের সামনে যখন রিজেক্ট শব্দটা শুনতে হয় তখন অপমানে চোখে জল আসবেই। ছোট ভাইটা ক্লান্ত শরীর নিয়ে শুধু ডাল মেখে ভাত খাচ্ছে, অথচ কিছুক্ষণ আগেও রোস্ট, পাঁঠার মাংস, মাছ ভাজা সব এই বাড়িতেই রান্না হয়েছে। নিজের দিকে তাকিয়ে দেখি বৃষ্টিতে ভেজা শার্টটা শরীরেই শুকিয়ে গেছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে এখনও দলবল নিয়ে মেয়ে দেখতে যায়, তারপর কবজি ডুবিয়ে খেয়ে মেয়ে পছন্দ হয়নি বলে বুক ফুলিয়ে চলে আসে, অথচ একটা বারও ভেবে দেখে না 10 জনের সামনে যে মেয়েটাকে রিজেক্ট করা হলো সে মেয়েটা কতটা কষ্ট পেতে পারে। 2 জনের কথা বলে 10 জন গিয়ে যখন হাজির হলো তখন মেয়ের পরিবারের মানুষজন কতটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে। বিয়ের কথাবার্তা চলাকালীন মেয়েকে আলাদাভাবে আপনি নিজে একবার দেখুন। যদি মেয়ে দেখে আপনার পছন্দ হয় তাহলে বাবা মা আর সাথে 2-1 জন গুরুজন নিয়ে মেয়ের বাড়িতে যান। মেয়ের বাড়িতে লাগেনি যে আপনি দমকল বাহিনী নিয়ে মেয়ের বাড়িতে হাজির হবেন। লেখা আবুল বাশার পিয়াস, পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস।